আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুদিন আগে ভারতের এনডিটিভিকে একটা লিখিত ইন্টারভিউ দিয়েছিলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, এবং সেটা তারপর এনডিটিভির সেই সাক্ষাৎকার অন্য অন্য বিদেশের বিভিন্ন মিডিয়া তাদের মতো করে ব্যাখ্যা সহ প্রচার করেছে। এনডিটিভি তার মতো করেছে, সেটার থেকে চুম্বক অংশ নিয়ে অথবা বিশেষ একটা অংশ নিয়ে অথবা বাস্তবতাকে কি বাস্তবতায় শেখ হাসিনা ইন্টারভিউ দিলেন সে বিষয়ে বিভিন্ন মিডিয়া, আল জাজিরা বলেন, রয়টার্স বলেন, এরা কিন্তু ওটা থেকে নিয়ে নিউজ করেছে। তো বাংলাদেশেরও দুই একটা মিডিয়া সেখান থেকে দুই একটা পয়েন্ট নিয়ে নিউজ করেছে, এবং শেখ হাসিনা যে কথাটা বলেছেন তার কথার গ্রহণযোগ্যতা কতটুকু আছে, সেই কথার বাস্তবতা কতটুকু আমাদের জন্য প্রযোজ্য, সেই কথার আফটার ইফেক্ট কি হতে পারে, এগুলো নিয়েও আমাদের এখানে অনেকে বিশ্লেষণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার বক্তব্য প্রচারে আমাদের এখানে আদালতের একটা নিষেধাজ্ঞা আছে, কারণ আদালত বলেছে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। যাবে না যে জিনিসটা, এখন সেটা কি আমাদের এখানে যারা প্রচার এর মধ্যে করেছে, এর আগেও কিন্তু করেছে, এর আগে আমি দেখেছি হুবহু অনেক অনেক মিডিয়া প্রচার করেছে, এটা নিয়ে আমিও প্রশ্ন তুলেছি যে আমরা তাহলে কোনটা মানবো, আদালতের নির্দেশনা কতটুকু পর্যন্ত, মানে কোনটুকু আদালতের নির্দেশনা, মানে শেখ হাসিনা যা বলেছে হুবহু সেটা প্রচার করা যাবে না, অথবা শেখ হাসিনা কিছু একটা করলো, ধরা যাক উদাহরণ দিয়ে বলি, শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়েছে ইন্ডিয়াতে, এই খবরটাকে আমি দিতে পারবো? অথবা ধরা যাক শেখ হাসিনা মারাই গেলেন ইন্ডিয়াতে, এটাকে আমি দিতে পারবো? অথবা ধরেন শেখ হাসিনা ইন্ডিয়া থেকে আমেরিকা চলে গেলেন, অথবা ইন্ডিয়া থেকে অন্য কোনো দেশে পাঠিয়ে দিল, সেই খবরটাকে আমি দিতে পারবো? এবং ইন্ডিয়া ত্যাগ করার সময় উনি কি কি কথা বললেন সেটাকে আমি লিখতে পারবো? দেখুন, এই যে সীমারেখাটা, এটা ডিটেল থাকা দরকার। না থাকলে কি হবে, না থাকলে আমি তো বুঝতে পারবো না যে কতটুকু আমার অপরাধ, নাকি এমন হবে যে শেখ হাসিনার নামটাই উচ্চারণ করা যাবে না, এটাও কিন্তু হতে পারে। আমার মনে আছে অনেকদিন আগে এটা ঘটনা শুনেছিলাম, এটা ঘটনা না কৌতুক আমার ঠিক মানে আমি ঠিক কনফার্ম হয়ে বলতে পারবো না, বাট শুনেছিলাম। সেটা হলো 91 সালে যখন নাকি এরশাদ সাহেবের পতন হলো, এরশাদের পতনের পর নতুন 91 সালে ক্ষমতায় আসলেন বেগম খালেদা জিয়া সরকার, এবং তখন নাকি ওই যে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখবেন আপনার ওই মৌলভী সাহেবরা একটা মোনাজাত ধরেন অথবা কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করে ওনারা এটা আবার বঙ্গানুবাদ করেন অথবা ব্যাখ্যা করেন। তো ওইখানে কিন্তু বলেন যে এখানে এরশাদ হচ্ছে এরকম এরকম, মানে এরশাদ মানে এটা ব্যাখ্যা হচ্ছে, অনুবাদ হচ্ছে এরকম এরকম। তখন নাকি একবার বলা হয়েছিল যে এরশাদ নামটাই নেওয়া যাবে না, যেহেতু এরশাদের পতনের পর আমরা হয়েছি, পতনের পর নতুন সরকার এসেছে, অতএব সরকারি অনুষ্ঠানে মৌলভী সাহেবদেরকে বলে দেওয়া হয়েছিল আপনারা এরশাদ শব্দের উচ্চারণ করবেন না, অন্য কোনো বিকল্প শব্দ ব্যবহার করবেন। এটা সত্য না মিথ্যা আমি জানি না, তবে আমি শুনেছিলাম ওই সময় অনেকের কাছে, সিনিয়রদের মুখে, তখন তো আমার বয়স একটু কম ছিল, তো শুনেছিলাম। তো আমরা কি হাসিনার শব্দটাই উচ্চারণ করতে পারবো না? যদি হাসিনার শব্দটা উচ্চারণ করার ক্ষেত্রে বাধা হয়, তাহলে তো আমি তো এর মধ্যে এই অনুষ্ঠানে এবং গতকালকে তার আগের দিন বেশ কয়েকবার নামটা উচ্চারণ করে ফেলেছি, কি করবো? অথবা যখন আমরা আগের সরকারের কথা বলবো, সেই সরকারের কোনো আপনার খারাপ দিকের কথা উল্লেখ করব, যখন তার নিন্দা করব, তখনও কি আমরা ওনার নাম উচ্চারণ করতে পারবো না? অথবা উনি কিছু ভালো কথা নিশ্চয় করেছেন সেগুলো কি বলতে পারবো না? দেখেন, এগুলো একটা বিকট একটা সংকট আমি মনে করি। কারণ সীমারেখাটা আপনাদের বলে দেওয়া উচিত। আপনি তো বলবেন এত কথা বলা দরকার কি ভাই, তোমার সীমারেখা নিয়ে তোমার প্রশ্ন করছে? হ্যাঁ, করেছে। আজকে সরকারের যে বিভিন্ন রকম সাফল্যের কথা বলতে যে একটা প্রেস ব্রিফিংয়ে সরকারের একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান কিছু কথা বলেছেন। তিনি যে কথা বলেছেন আমি আপনাদের আগে পড়ে শোনাই, শুনুন উনি কি বলেছেন। উনি বলেছেন যে শেখ হাসিনার যে সাক্ষাৎকারের কিছু অংশ যে আমাদের গণমাধ্যমে প্রচার হয়েছে, এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে অনেক মিডিয়া এই কাজ করছে, তারা আদালতের নির্দেশনা মানছেন না, এটা একটা বাস্তবতা। তথ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছে তারা যেন এই কাজটি না করেন, প্রয়োজনে বিষয়টি আনুষ্ঠানিকভাবেও জানানো হবে। মানে গণমাধ্যমগুলোকে তথ্য মন্ত্রণালয় জানিয়েছেন আপনারা এই কাজটা করবেন না, মানে শেখ হাসিনার সাক্ষাৎকার বিষয়টা প্রচার করবেন না। খেয়াল করেন, কিন্তু তারা প্রাথমিকভাবে জানিয়েছেন, পরে আনুষ্ঠানিকভাবে জানাবেন। আচ্ছা, ধরা যাক
প্রাথমিকভাবে জানানোতেই কোনো গণমাধ্যম শেখ হাসিনা সংক্রান্ত কোনো নিউজ প্রচার করলো না। কিন্তু সোশ্যাল মিডিয়া কি বসে থাকবে? ইউটিউব কি বসে থাকবে? ইন্ডিয়ান মিডিয়া কি বসে থাকবে? আল জাজিরা, রয়টার্স তারা কি বসে থাকবে? এএফপি কি বসে থাকবে? তারা তো প্রচার করবে। এখন তারা যদি প্রচার করে, সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে, ফেসবুকে পাওয়া যাচ্ছে, ইউটিউবে পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের যে মিডিয়াগুলো আছে, আমাদের দেশে যে টেলিভিশনগুলো আছে, আমাদের দেশে যে পত্রিকাগুলো আছে, সেখানে পাওয়া যাচ্ছে না। তাহলে এই পত্রিকাগুলি কি প্রতিযোগিতায় পিছিয়ে যাবে না? এমনি তো তাদের সবসময় একটা কম্পিটিশনের মধ্যে থাকতে হয়। এখন লোকে কি ভাববে, ভাই পত্রিকা পড়ে কোনো লাভ নাই, বাংলাদেশের টেলিভিশন দেখে কোনো লাভ নাই, কারণ এরা তো শেখ হাসিনার খবরই দিতে পারে না, এরা তো কোনো খবরই দিতে পারে না, এরা আরো কত খবর বন্ধ করে কে জানে। তাহলে তথ্য মন্ত্রণালয় যেখানে আমাদের সংবাদ মাধ্যমকে, আমাদের গণমাধ্যমগুলিকে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গেও টেক্কা দেওয়ার মতো বাস্তবতা তারা তৈরি করতে পারে, খবর দ্বারা পরিবেশন করতে পারে, সেক্ষেত্রে সরকার যেখানে হেল্প করবে, হেল্প না করে তারা বরং বিরোধিতা করতেছে, তারা বরং এদের সামনে একটা প্রতিবন্ধকতা তৈরি করতেছে। কিন্তু বিদেশি সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিবন্ধকতা নেই। তো লোকজন আজকাল তো অনলাইনের যুগ রে ভাই, আমার মোবাইলে বসে আমি আল জাজিরা দেখতে পারি, আমার মোবাইলে বসে আমি রয়টার্স দেখতে পারি, আমার মোবাইলে টিপ দিয়ে আমি এনডিটিভিও দেখতে পারি। তাহলে তো আমি ওটাই দেখবো, মূলটাই দেখবো, এখানে আমি আসবো কেন? কারণ এখানে তো এটা কোনো ব্যাখ্যা করা যাবে না। এই জায়গাটিতে কিন্তু বুঝতে হবে। দেখেন, উনি একটু কিঞ্চিত একটা ছোট্ট হুমকিও দিয়েছেন। উনি বলেছেন এই বিষয়ে সরকার এখনই খুব কঠোর অবস্থানে যাচ্ছে না, কিন্তু গণমাধ্যমের আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত, ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা যেতে পারে। মানে আমি এখনই কোনো কঠোর অবস্থানে যাচ্ছি না, কিন্তু যেতেও পারি। এটা কিন্তু এক ধরনের হুমকি। প্রশ্ন হচ্ছে, যদি যাওয়ার মতো ঘটনা হয় আপনি এখনই যাবেন না কেন? আপনি এখন আমাকে অল্প অল্প করে ছাড় দিচ্ছেন, তো ছাড় দেওয়ার কারণে আমি প্রচার করছি। কিন্তু আপনারা যখন নাকি ক্ষতি মনে করবেন, আপনি যখন মনে করবেন যে জনগণ তো আমার বিপক্ষে চলে যাচ্ছে, জনগণ তো ওই ভদ্রমহিলার পক্ষে চলে যাচ্ছে, তখন আপনি টাইট দিবেন। তাহলে তো হলো না, আমি তো এইভাবে করে করে অভ্যস্ত হয়ে গেছি, আপনি হঠাৎ করে আমাকে টাইট দিবেন কেন? যদি পুরো প্রচার করাটা যদি অন্যায় হয়, তাহলে আপনি এখনই থামান, আর তা না হলে পরে থামাবেন কেন? মানে আপনার সুবিধা অনুযায়ী থামাবেন, আপনার অসুবিধা অনুযায়ী থামাবেন না, এটা তো হয় না। তো এই বেশি বিষয়গুলো কিন্তু আমি মনে করি খুব সিরিয়াস। আমি ডক্টর জাহিদুর রহমান সাহেবকে বলবো, আপনি গণমাধ্যমের সঙ্গে তো জড়িত লোক, যদিও আপনি চিকিৎসক মানুষ, ডাক্তার মানুষ, কিন্তু টকশো করে এবং বিভিন্ন পত্রপত্রিকাতে আপনি কলাম টলাম লিখেছেন। আপনি আপনার কথা ভাবুন তো একবার। আপনি তো আগে বিএনপি করতেন না রে ভাই, আগে তো করতেন হলো আপনার নাগরিক ঐক্য, এই মাহমুদুর রহমান মান্নার দল। তারপর অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাদেরকে সাপোর্ট করেছেন, আবার নতুন সরকার আসার পর তাদেরকে সাপোর্ট করছেন এবং তাদের সঙ্গে কাজ করছেন, তাদের সরকারের পার্ট হয়ে গেছেন। কিন্তু আপনি যখন আওয়ামী লীগে আমরা যখন কলাম লিখতেন, তখন যদি এ ধরনের কঠিন আইন থাকতো যে আমি এখন কিছু বলছি না, ছাড় দিচ্ছি, পরে কিন্তু আপনাকে ধরবো, কেমন লাগতো আপনার কাছে বলেন? তখন যখন আপনি টেলিভিশন টক শোতে বলতেন কথাবার্তা, সব কথা কি সরকারের পক্ষে যেত না তো? তাতে কি সরকার আপনাকে ধরে নিয়ে গিয়েছিল? আওয়ামী লীগ সরকার নিয়ে তো যায়নি ভাই, আপনি তো মুক্ত ছিলেন, আমিও বলেছি আমিও মুক্ত ছিলাম, আমরা তো সরকারের সমালোচনা করতাম। তাহলে আপনারা কেন আওয়ামী লীগের যে কাজগুলো সেই জায়গায় নিজেকে প্রতিস্থাপিত করার চেষ্টা করছেন? দেখেন, আওয়ামী লীগের সময়ে তারেক রহমানের কথাবার্তার উপর এক ধরনের নিষেধাজ্ঞা ছিল যে ওনার কথা প্রচার করা যাবে না, এবং ওনার কথা প্রচার করতে গিয়ে কিন্তু ইটিভি বিপদে পড়েছিল। ইটিভির এমডিকে বন্ধু তারা ধরে নিয়ে গেছিল আওয়ামী লীগ সরকার। এই পুরা তাদের আমরা আসে মুক্তিই পায় নাই, নতুন আওয়ামী লীগের পতনের পর উনি মুক্তি পেয়েছেন। তো কি ওনাদের অপরাধটা কি ছিল? ওনারা তারেক রহমানের একটা সাক্ষাৎকার প্রচার করেছিলেন। এই তো অন্যান্য সব মিডিয়া, তখন হাইকোর্ট থেকে রায় আনা হয়েছিল যে একজন কনভিক্টেড লোকের বক্তব্য প্রচার করা যাবে না। প্রচার কি হতো না আসলে? তারেক রহমান কি বলতেন না বলতেন সেগুলি কি এদেশের মানুষ জানতেন না? জানতো তো, তারা হয়তো একটু ভায়া হয়ে জানতো। উনি প্রতিদিন কর্নারে থাকলেন, প্রতিদিন উনি জুম মিটিংয়ে বসতেন, ওনার নেতাদের সঙ্গে বসতেন, নেতারা সেই কথা মানুষকে প্রচার করতেন, জানাতেন। আমার তো মনে হয় যে যখন থেকে সরকার ওনার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, তখন থেকে তারেক রহমানের বক্তব্য এদেশের মানুষ আরো বেশি বেশি করে দেখেছে। তো ওইখান থেকে আপনারা শিক্ষা নেবেন না যে নিষিদ্ধ করতে চাইলে নিষিদ্ধ করা যায় না। বরঞ্চ কি হয়, যে নিষিদ্ধ করে তার ব্যাপারে জনগণের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়, তাদেরকে জনগণ ফ্যাসিবাদী হিসেবে ভাবতে শুরু করে। একদম জলজন্ত উদাহরণ, ওই দিনের কাঁচা উদাহরণ ভাই, বেশি দূরে যেতে হবে না তো। শিক্ষা নিচ্ছেন না কেন?
সবাই ভাবে আমরা যেটা করছি এটাই ঠিক, সবাই ভাবে আমাদের কোনো পতন নাই। শেখ হাসিনাও ভেবেছিল পতন হয়ে যায়। আরেকটা কথা আজকে আমি জাহিদুর রহমান সাহেবের বক্তব্যের উপরে সীমাবদ্ধ রাখছি, কারণ আমি ওনাকে পছন্দ করি পার্সোনালি। আমি ওনাকে বলবো কিছু কিছু কথা বলার সময় একটু খেয়াল করে বলেন। আগে টকশোতে আপনি বলতেন, আমরা সবাই বলা বলি করতাম, লোকজন মাঝে মাঝে আমাদের ট্রোল করতো, সমালোচনা করতো, কেউ প্রশংসাও করতো, ভালোই হতো। এখন দেখেন না আপনার বক্তব্য লোকে কি বলে, একটু অনলাইনে দেখেন, তাকান না ভাই। দেখেন আরেকটা কথা বলেছেন, সেটা হলো যে আওয়ামী লীগ, আমি আগে ব্যাখ্যা করবো না, আগে আমি ওনার বক্তব্যটা পড়ে শোনাই আপনাকে। উনি বলেছেন রিফাইন্ড আওয়ামী লীগের একটি আলাপ মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যায়, সামাজিক মাধ্যমেও দেখা যায়। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো, নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এই বাক্যগুলি কিন্তু কনফিউজিং কেন? আওয়ামী লীগ নামে সে কর্মসূচি পালন করতে পারবে না, এই মর্মে একটা নির্বাহী আদেশ সরকারের আছে, এটা আমি অস্বীকার করি না। এই নির্বাহী আদেশটা আমার কাছে খুবই কালো আইন মনে হয়, কিন্তু কিছু করার নাই। কালো আইন বলি আর যে আইনি বলি, যত খারাপ আইনি বলি, আইন তো আইনি, না মানলে আইনও তো আপনি শাস্তি পাবেন। কাজেই আমি এটাকে অপছন্দ করি, কিন্তু অমান্য করি না, মনে করি ঠিক আছে এটা। কিন্তু যদি অন্য নামে হয়, অন্য নামে হতে পারে না। রিফাইন্ড আওয়ামী লীগ আর আওয়ামী লীগ যদি এক না হয়, যদি কেউ বলে তৃণমূল আওয়ামী লীগ, হতেই পারে। তৃণমূল বিএনপি হয়েছিল না, ওটা কি বিএনপি? তৃণমূল বিএনপি আর বিএনপি কি এক ছিল? তৃণমূল বিএনপি তো ইলেকশনও করছে। ভারতে দেখেন আপনি, ভারতের কংগ্রেসের সঙ্গে নাম মিলিয়ে তারা কি করেছে? তৃণমূল কংগ্রেস। ওই তৃণমূল কংগ্রেস আর জাতীয় কংগ্রেস কি এক ছিল? এক তো ছিল না। যদি কেউ নাম চেঞ্জ করে ফেলে তাহলে সেটা আওয়ামী লীগ হয় কিভাবে? এই যে আপনাদের কঠোরতা, এই কঠোরতার অন্তিম গন্তব্য কোথায় সেটা নিয়ে জনগণ ভাবছে কিনা জানি না, আমি আপনাদেরকে ভাবতে অনুরোধ করছি। এই আপনাদের এই কঠোরতা, এর নেট রেজাল্টটা কি? যদি ভাবতে কষ্ট হয়, একটু অতীতের দিকে তাকান, তাকালেই অনেক উদাহরণ পেয়ে যাবেন যে একটা পলিটিক্যাল ইডিওলজিকে, একটা রাজনৈতিক আদর্শকে এভাবে নির্বাহী আদেশ দিয়ে বন্ধ করলে তার পরিণতি কি হয়। একটু চিন্তা করবার চেষ্টা করেন, স্মরণ করবার চেষ্টা করেন।